নমস্কার, আমি ডক্টর আর.পি. মণ্ডল, সাইকোলজিস্ট, কনসালটেন্ট, ডায়াবেটিস, অটিজম, ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ। আমার দ্বিতীয় পার্টে ডায়াবেটিস সম্পর্কে বলতে গিয়ে আমি সুইটনেস অফ ইউরিনের কথা বলেছিলাম। ইউরিনের মধ্যে যে সুইটনেস রয়েছে সেই সুইটনেসটাকেই আমরা ডায়াবেটিস হিসেবে চিহ্নিত করেছিলাম মধ্যযুগ বা রেনেসাঁসের যুগে। এবার আমরা 19th সেঞ্চুরিতে পরবর্তী সময়ে যে বিবর্তন ঘটছে, ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলি আমরা দেখব। এবং 19th সেঞ্চুরির এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে ডায়াবেটিসের যে অনেক কিছু আমরা জানতে পেরেছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা ডায়াবেটিসের যে মূল বিষয়, কোথায় থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আমরা এই পার্টে আলোচনা করব। 19th সেঞ্চুরি অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে আমরা দেখেছি জার্মান ফিজিওলজিস্ট পার্ল ল্যাঙ্গারহ্যান্স, এই পার্ল ল্যাঙ্গারহ্যান্সের কথা আমরা সবাই জানি, কারণ ডায়াবেটিস সম্পর্কে বলতে গেলে এই পার্ল ল্যাঙ্গারহ্যান্স সবার আগে আসে। আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে তার মধ্যে প্যানক্রিয়াস, এই পার্ল ল্যাঙ্গারহ্যান্স এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় আবিষ্কার করেন এবং এই আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্স নামে এই প্যানক্রিয়াস আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্স নামেই পরিচিত। ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুসারে, এই জার্মান বিজ্ঞানীর নাম অনুসারে এটির নামই হয়েছে আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। কারণ এখানে এই আইসলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে যে বিভিন্ন ধরনের সেল থাকে, সেই সেলগুলি থেকে আমরা দেখেছি যে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল এবং গামা সেল। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাস্টোস্ট্যাটিন এবং গামা সেল সম্পর্কে এখনও গবেষণা চলছে। এর সম্পর্কে আমরা এখনও বিস্তারিত তথ্য কিছু পাইনি। তবে এই যে আবিষ্কার, এটা ডায়াবেটিসের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল এবং এই ডায়াবেটিসের প্রধান কারণ হিসাবে আমরা এই ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কৃত প্যানক্রিয়াসের অগ্নাশয় রক্তে সুগার নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে সেটা আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী সময়ে আসবো। তবে এখন আমরা এই বিষয়টা নিয়ে দেখব যে এই ইনসুলিন, আমরা ইনসুলিনের সঙ্গে ডায়াবেটিসের একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কটা কি এবং কেনই বা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়ে আমরা জানব এবং তাদের স্বীকৃতি স্বরূপ যে নোবেল প্রাইজ, সেটাও আমরা দেখব এই অধ্যায়ে। এরপরে আমরা 1890 খ্রিস্টাব্দে ব্রিটিশ ফিজিশিয়ান স্যার থমাস উইল তিনি জানান যে কার্বোহাইড্রেট, আমাদের যে খাদ্যের মধ্যে যে বিভিন্ন ধরনের উপাদান থাকে তার মধ্যে প্রধান হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের ম্যাক্সিমামটাই কার্বোহাইড্রেট থাকে, 60 to 70% আমরা ডেইলি যে খাদ্য ইনটেক করি তার মধ্যে 60 to 70% থাকে। এই কার্বোহাইড্রেটের পরিপাক বা মেটাবলিজমের সমস্যাটাই হচ্ছে ডায়াবেটিস। এই সময় আমরা এই স্যার থমাস উইলসের যে চিন্তাভাবনা, তিনি বললেন যে মেটাবলিজম সিস্টেমের যে সমস্যা সেটাই হচ্ছে ডায়াবেটিস। তাহলে এই মেটাবলিজম সিস্টেমের সমস্যা সৃষ্টি করছে কিভাবে?
সেটাকে আমরা পরবর্তী সময়ে কি দেখলাম, যে আর্লি 20th সেঞ্চুরি, আমরা 19th সেঞ্চুরি অতিক্রান্ত করে আর্লি 20th সেঞ্চুরিতে আমরা একটা বিরাট সাফল্য পেলাম। সেই সাফল্যটা কি ডায়াবেটিসের ক্ষেত্রে, যার জন্যই এই সময়টাকে আমরা কি বলে থাকি যে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ টাইম ফর ডায়াবেটিস। কিভাবে আমরা জানি, একটা ল্যান্ডমার্ক হিসাবে 1921 সাল, এই 1921 সালে কুকুরের অগ্নাশয় থেকে ইনসুলিন আবিষ্কার হলো। কিভাবে ইনসুলিনের কুকুরের যে অগ্নাশয়টাকে বাদ দেওয়ার পরে তার ডায়াবেটিস হওয়া করল, এবং এখান থেকে ইনসুলিন যে তৈরি হয়, এই ইনসুলিনটাকে আবিষ্কার করে এটা নতুন যুগের উন্মোচন ঘটানো হলো। কিভাবে এটা আমরা দেখেছি যে এই সময় 1921 সালে কানাডিয়ান সায়েন্টিস্ট ফ্রেডরিক বান্টিং অ্যান্ড চার্লস বেস্ট 1921 সালে এই ইনসুলিন আবিষ্কার করলেন। 1921 সালে ইনসুলিন আবিষ্কার করাটা ডায়াবেটিস রোগীদের পক্ষে, যে আমাদের পৃথিবীর পক্ষে যে কতটা আলোর দিশা দেখালো, সেটা সারা বিশ্বের মানুষ মনে রেখেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে 1923 খ্রিস্টাব্দে ফ্রেডরিক বান্টিং, কানাডিয়ান সায়েন্টিস্ট অ্যান্ড স্কটিশ সায়েন্টিস্ট জন ম্যাকলয়েড, এরা দুজনে মিলে ফিজিওলজি অফ মেডিসিনের উপরে একটা নোবেল প্রাইজ পেলেন, যেখানে আমরা কানাডিয়ান সায়েন্টিস্ট এবং স্কটিশ সায়েন্টিস্ট এই দুজনের সারা জীবনের প্রচেষ্টা কর্মফল স্বরূপ তারা স্বীকৃত পেলেন এই নোবেল প্রাইজ। এবং এদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমরা দেখেছি যে ওই চার্লস বেন্টিং বা চার্লস বেস্ট এদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন। এবং এটা আমাদের পৃথিবীর মানুষের কাছে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের কাছে একটা অভিনব যুগের সূচনা। এবং সেই সময় আমরা দেখেছি যে কানাডার টরেন্টো হসপিটালে শিশুরা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কানাডিয়ান শিশুরা তথা পৃথিবীর বিভিন্ন দেশের এই একইভাবে এই চিত্র আমরা লক্ষ্য করেছি। টরেন্টোতে শিশুরা তাদের বাঁচার জন্য লড়াই করছে, সামনে যমদূত হাজির, তাদেরকে এই ইনসুলিন প্রয়োগ করার পর তারা আবার এই যমদূতকে যেন ফিরিয়ে দিল, এবং ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে একটা অভিনব সূচনা ঘটল। এবং এই অভিনব সূচনার ফলে আমরা দেখেছি যে ডায়াবেটিস কিভাবে তাদেরকে ক্ষতি করছিল, এবং পৃথিবীর মানুষের ডায়াবেটিসের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো রকম রাস্তা ছিল না। কিন্তু এই ইনসুলিনের আবিষ্কার যেন তাদের আলোর দিশা দেখানো হলো, এবং পৃথিবীর মানুষ স্বস্তি পেল যে ইনসুলিন আবিষ্কারের ফলে আমরা ডায়াবেটিস মুক্ত করতে পারবো, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেই ডায়াবেটিসের একটা পর্যায় আমরা যখন দেখলাম, এখন ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ইনসুলিনের আবিষ্কারের পর থেকেই ডায়াবেটিসের বিজয় রথ দুর্বার গতিতে ছুটতে থাকলো, এবং রোগীদের অঙ্গহানি, তাদের দৃষ্টিশক্তি চলে যাওয়া, অন্ধত্ব নেমে আসা, অ্যাম্পিউটেশন অর্থাৎ ডায়াবেটিক ফুট, কিডনি ড্যামেজ, কার্ডিয়াক অ্যারেস্ট ইত্যাদি, এই সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার হাত থেকে যেন নিষ্কৃতি পেতে শুরু করলো। এটা একটা
মানে বিজ্ঞানের ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ সময়, যখন চারিদিকে মানুষ হাহাকার করছে কিভাবে ডায়াবেটিসের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবে। সেই সময় এই আবিষ্কার, এটা যে পৃথিবীর মানুষের কাছে কতটা কাঙ্ক্ষিত ছিল, সেটা নিশ্চয়ই আপনারা সবাই অনুভব করছেন। এইভাবে আমরা ডায়াবেটিসের ধীরে ধীরে আরও যে আবিষ্কার, ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত ধারণা, সেটা আমরা পেলাম। আমরা নেক্সট ভিডিওতে ডায়াবেটিসের যে ক্লাসিফিকেশন, ইনসুলিন আবিষ্কারের পরে, ইনসুলিনের পরে আমরা ওরাল যে মেডিসিনটা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ওরাল মেডিসিন কীভাবে কার্যকারী হচ্ছে, এবং ডায়াবেটিসের ক্লাসিফিকেশন, এবং টাইপ 1, টাইপ 2, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, এগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে। আমরা এখানেই শেষ করছি। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমি আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডায়াবেটিস অ্যাওয়ারনেসটা নিজে এবং সকলের কাছে এটা পৌঁছিয়ে দেবেন। ডায়াবেটিস সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার নিজে কিছু করে না, সে অন্যান্য রোগকে ডেকে নিয়ে এসে একটা মানুষকে শেষ করে দেয়। সুতরাং সেই জায়গাটা থেকে আগে থেকে যদি আমরা সচেতন না হতে পারি, ডায়াবেটিস হয়ে যাওয়ার পূর্বে আমরা কীভাবে এর প্রতিরোধ করতে পারি, এই বিষয়টি জানার জন্যে আমরা কি করতে পারি, তার প্রিভেন্টিভ মেজার্স আমরা কি নিতে পারি, এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই মন্ত্রে আমরা আগামী দিনে সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে দেবো। শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসকে রক্ষা করতে পারলে আমরা ডায়াবেটিস জনিত যে বিভিন্ন ধরনের রোগ, সেগুলি থেকেও আমরা নিষ্কৃতি পাব। ধন্যবাদ।